আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত লেখক শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড এই গদ্যাংশটির বাকি অংশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন সেট করে রাখো। তাতে আমি এই ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এর আগের ক্লাসে এই গদ্যাংশটির প্রথম দিকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে ক্লাসের লিঙ্কটি দেওয়া রইল, তোমরা অবশ্যই আগের ক্লাসটি দেখে নিও। এখন আমি মূল আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। বলতে বলতে আমার গলার স্বর উবে গেল। বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। আমার দুই চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইলো। আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারধারে চেপে বসেছে। এখানে দেখো লেখক কি বলছেন, যে বলতে বলতে আমার গলার স্বর উবে গেল, অর্থাৎ যেন আমার গলার স্বরটা, গলার আওয়াজটা বাতাসে মিলিয়ে গেল, অর্থাৎ গলা থেকে কোনো আওয়াজ বেরোলো না। এর ফলে বক্তব্যের বাকিটা আর উচ্চারিত হলো না। তখন তিনি কি করলেন, হাঁ করে তাকিয়ে থাকলেন। আর সেই সময় যেন তার দু চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছিল। আর তার শার্টের যে কলার, সেই কলারটা মনে হচ্ছিল যেন তার গলার চারধারে চেপে বসেছে। হাত তুলে যে গলার কাজটা আলগা করব সেই ক্ষমতা নেই। আঙুলগুলো অবধি অবশ। সেই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিচ্ছে। হাত তুলে তিনি যে গলার কাজটা আলগা করবেন সেই ক্ষমতাও তার ছিল না। কারণ ভয়ে তার আঙুলগুলো যেন অবশ হয়ে গেছিল। সেই শীতের রাতেও সারা গায়ে তার ঘাম দিচ্ছিল। যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ নেই, একদম ফাঁকা। আমি তাকিয়ে দেখলাম, জিভ আমার টাকরায় আটকে ছিল। কেন? লেখকের শীতের সময়ও সারা গায়ে ঘাম দিচ্ছিল, আঙুল অবশ হয়ে গেছিল, কারণ তিনি যেই গাড়িতে উঠেছিলেন সেই গাড়িতে যেখানে ড্রাইভার থাকার কথা সেইখানে কেউ ছিল না। গাড়িটা একদম ফাঁকা ছিল, তবুও গাড়িটা চলছিল। এইরকম একটা ভয়ানক দৃশ্য দেখেই তার শীতেও সারা গায়ে ঘাম দিচ্ছিল, আর গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। তিনি দেখলেন কি, যে একদম গাড়িটা ফাঁকা, আর তার জিভ যেন টাকরায় অর্থাৎ তালুতে আটকে ছিল। কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাকশক্তি ফিরে পেলাম। ভূত, ভূত ছাড়া কিছু না, আপনা থেকে আমার মুখ দিয়ে বেরিয়ে এলো। আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না। ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগলো। কয়েক মিনিট বাদে লেখক সেই গাড়ি থেকে নামলেন, আর তখনই যেন তিনি বাক শক্তি অর্থাৎ কথা বলার ক্ষমতা ফিরে পেলেন। তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো যে ভূত, ভূত ছাড়া এটা কিছুই নয়। আর তিনি এও বললেন যে আমার কথাই ভূত যে কর্ণপাত, অর্থাৎ আমার কথা যে ভূত শুনলো বা আমার কথায় যে ভূত কান দিল সেটাও তার মনে হলো না। ড্রাইভার অর্থাৎ ড্রাইভারহীন গাড়ি যেমন চলছিল তেমনই যেন চলতে লাগলো। কিন্তু তাহলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি। তিনি বলছেন যে এমন অভূতপূর্ব অর্থাৎ আগে যা দেখা যায়নি বা ঘটেনি, সে অবস্থাকেই বলা হয় অভূতপূর্ব। এইরকম ঘটনা তিনি কখনো দেখেননি বা তার সামনে ঘটেনি। কিন্তু তিনি কখনো ভাবেননি যে এই রকম অভূতপূর্ব ঘটনার সামিল তিনি হবেন। ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না, তবুও গাড়ি চলছিল, ঠিক পথ ধরেই চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়া আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সে ভুতুড়ে গাড়িকেই আশ্রয় করে রইলাম। ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না, তবুও গাড়িটা চলছে, ঠিকঠাক পথ ধরে গাড়িটা চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়া আরাম বেশি, এই কথাটি তিনি বিবেচনা বা স্থির করে নিজের প্রাণের মায়া ত্যাগ করে এই ভুতুড়ে গাড়িকেই আশ্রয় করলেন। তিনি দেখলেন যে হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ায় আরাম বেশি, তাই তিনি নিজের প্রাণের মায়াটা
ত্যাগ করলেন। আর এই ভুতুড়ে গাড়িতেই তিনি বসলেন। আলস্যের সঙ্গে আমি কোনো দিনই পারি না। চেষ্টা করলে হয়তো বা কায় ক্লেশে পারা যায়, কিন্তু পেরে লাভ, লাভ তো ডিমের, চিরকালের মতো এবারও। আলস্যের সঙ্গে অর্থাৎ তিনি কুড়েমির সঙ্গে কোনোদিনই পারেননি। চেষ্টা করলে হয়তো বা ক্লায় কেসে অর্থাৎ কষ্টে সৃষ্টে তিনি পারতেন, কিন্তু পেরে লাভ কি? লাভ তো ডিমের, অর্থাৎ এখানে কোনো তার লাভই নেই। চিরকালের মতো এবারও আমার আলস্যের জয়ী হলো শেষটাতে। ঘন্টা দুয়েক পরে গাড়িটা একটা লেভেল ক্রসিং এর মুখে পৌঁছেছে। ক্রসিং এর গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি, তখন হুশ হলো আমার। হুশ হুশ করে তেড়ে আসছিল একটা আওয়াজ। রেলগাড়ির আগমনী কানে আসতে আমি চমকে উঠলাম। শেষে লেখকের আলস্যই জয়ী হলো, অর্থাৎ কুড়েমি জয়ী হলো। ঘন্টা দুয়েক পরে, অর্থাৎ 2 ঘন্টা পরে গাড়িটা একটা লেভেল ক্রসিং, অর্থাৎ যেখানে মানুষ চলাচলের রাস্তা এবং রেল লাইন একে অন্যকে ছেদ করে, সেইটাকেই বলা হয় লেভেল ক্রসিং। তিনি লেভেল ক্রসিং এর মুখে পৌঁছলেন। তার তিনি যেই গাড়িটায় চেপেছিলেন সেই গাড়িটা লেভেল ক্রসিং এর মুখে পৌঁছেছে। ক্রসিং এর গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সামনে এসে পড়েছেন, তখন তার হুঁশ হলো, অর্থাৎ তার যেন জ্ঞান ফিরে এলো। হুস হুস করে একটা আওয়াজ তেড়ে আসছিল। রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম। আগমনী দেখো, দুর্গাপুজোর ঠিক আগে মা দুর্গার পৃথিবীতে আগমন বা আসা উপলক্ষে যে গান বা সঙ্গীত শোনা যায় তাকে কি বলে? আগমনী সঙ্গীত। এখানে লেখক বলতে চেয়েছে রেলের শব্দের মধ্যে দিয়ে তিনি যেন মৃত্যুর আহ্বান সঙ্গীত বা ডাক শুনতে পাচ্ছিলেন। আর রেলগাড়ির আগমনী কানে আসতেই তিনি চমকে উঠলেন। আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়লো বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে, কিন্তু আমার গাড়ি থামবার কোনো উৎসাহ নেই। বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি অদৃশ্য ভূত আমায় টেনে নিজের দল ভারী করতে চায় নাকি? এখানে লেখক বলছেন দেখো, যে আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়লো বলে ইঞ্জিনের আলো দেখা যাচ্ছে, কিন্তু তিনি যে গাড়িতে চেপে রয়েছেন সেই গাড়ির থামবার কোনো উৎসাহ নেই। তাই তিনি ভাবছেন যে বিনা ভাড়ায় গাড়িতে চেপেছেন বলে অদৃশ্য ভূত হয়তো তাকে মেরে ফেলে নিজের দল ভারী করতে চায়। নিস্তব্ধ রাত্রির শান্তি ভগ্ন করে গম গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা। তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাতছানি। নিস্তব্ধ রাত্রির যেন শান্তিটাকে ভঙ্গ করে গম গম করতে করতে ট্রেনটা ছুটে আসছিল। আর ট্রেনের জ্বলন্ত চোখ অর্থাৎ ট্রেনের যেন লাইটে তিনি মৃত্যুদূতের অর্থাৎ যমদূতের হাতছানি খুঁজে পেলেন। যমকে মৃত্যুর দূত বলা হয়। আমার গাড়ির হাতলটা কোথায়? এক্ষুনি নেমে পড়া দরকার, আরেক মুহূর্ত দেরি হলেই হয়েছে। কোনো রকমে দরজা খুলে তো বেরিয়েছি, আমিও নেমেছি, আমার গাড়িও থেমেছে। আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না। যখন ট্রেনটা ছুটে আসছিল তখন লেখকের মনে হচ্ছিল যেন মৃত্যুদূত হাতছানি দিচ্ছে। তাই তিনি গাড়ির হাতল খুঁজছিলেন। গাড়ির হাতল তিনি খুঁজছিলেন। তার মনে হয়েছিল যে এখনই গাড়ি থেকে নেমে পড়া দরকার, কারণ কয়েক মুহূর্ত দেরি হলে তার মৃত্যু হতে পারে। কোনো রকমে তিনি দরজা খুলে বেরিয়েছেন, আর গাড়িও সেই সময় থেমেছে। আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না, অর্থাৎ তার চেতনা ছিল না, তার জ্ঞান ছিল না। এরকম একটা ভয়াবহ দৃশ্যর মুখোমুখি হয়ে তিনি যেন জ্ঞানহীন হয়েছিলেন। হুস হুস করে ট্রেনটা চলে যাবার পর আমার হুঁশ হলো। না, মারা যায়নি। হুঁশিয়ার হয়ে দেখলাম জল জ্যান্ত রয়েছে এখনো, এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি, আমার পাশেই ছবির মতো দাঁড়িয়ে। ট্রেনটা চলে যাবার পর তার হুঁশ হলো। তিনি দেখলেন যে তিনি মারা যাননি, জল জ্যান্তই রয়েছেন, আর মোটর গাড়িটাও চুরমার হয়নি, ছবির মতোই দাঁড়িয়ে রয়েছে তার পাশে। আমার এবং মোটরটার টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য মনে হচ্ছে। এমন এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পেছন থেকে। ট্রেনটা চলে গেল তার সামনে দিয়ে।
তবুও দেখো, লেখকের কোনো ক্ষতি হয়নি, আবার মোটর গাড়িটাও চুরমার হয়নি। এইরকম দৃশ্য দেখে তিনি ভাবছেন যে একটা চূড়ান্ত রহস্যময় একটা ব্যাপার ঘটেছে। তাই তিনি আর গাড়িটাও ঠিকঠাকই রয়েছেন। আর এমনই সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটর গাড়ির পিছন দিক থেকে। আমাকে একটু সাহায্য করবেন? এগিয়ে এসে বললেন ভদ্রলোক। দয়া করে যদি আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই। তাহলে গাড়ির পিছন দিক থেকে কে এলেন? একজন ভদ্রলোক। তিনি বললেন যে আমাকে একটু সাহায্য করবেন। তার গাড়িটা ঠেলে দিতে তিনি বললেন। 8 মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে, সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি। 8 মাইল দূরে গাড়িটার কল খারাপ হয়ে গেছে, আর সেখান থেকেই এই ভদ্রলোকটি গাড়িটিকে ঠেলতে ঠেলতে আসছে একাই। সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায়। যদি একটু আমার সঙ্গে হাত লাগান, লাইনটা পেরিয়েই আমার বাড়ি। একটু গেলে ওই যে দেখা যাচ্ছে আর 1 মিনিটের রাস্তা। লোকটি কি বললেন যে 8 মাইল দূরে গাড়িটার কল খারাপ হয়েছে, আর সেখান থেকে তিনি একলাই গাড়িটা ঠেলতে ঠেলতে আসে। কাউকে তিনি পথে পাননি যে তার সঙ্গে কেউ হাত লাগাবেন। তিনি আরো বললেন যে এই রেল লাইনটা পেরিয়েই আমার বাড়ি। ওই যে দেখা যাচ্ছে আর 1 মিনিটের রাস্তা। লেখক প্রথম দিকে গল্পটি যেভাবে বর্ণনা দিয়েছেন তাতে আমাদের কি মনে হয়েছিল যে এই গল্পটি একটি ভুতুড়ে গল্প। এখানে ভৌতিক ব্যাপার রয়েছে, কিন্তু গল্পের শেষের দিকে আমরা জানতে পারলাম যে এই গল্পটি ভৌতিক গল্প নয়। এখানে ভৌতিক কোনো ব্যাপার নেই, কিন্তু লেখক গল্পটির শুরুতেই যেন একটা ভৌতিক পরিবেশ তৈরি করে দিয়েছেন। আর এই কারণেই দেখো, গল্পটির নাম তিনি হয়তো করেছেন এক ভুতুড়ে কাণ্ড। আশা করি তোমাদের এই গল্পটি খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই এই গল্পটি খুব ভালো করে পড়ার চেষ্টা করবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে এই গল্পটির হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো।